আজকের গল্প কলিকালের কুন্তী। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। শুভশ্রী দত্ত কাছের মানুষদের কাছে শুভ বলেই পরিচিত। বাঁকুড়ার এক অখ্যাত গ্রাম থেকে কলকাতায় আসা, কলেজে পড়াশোনা বা হোস্টেলে থাকার পরিবৃত্তটা এক ইতিহাস হয়ে গেছে। মূলত চাষির ঘরের মেয়ে, কিন্তু পরীক্ষায় দুর্দান্ত ফল আর বাবার মনের একান্ত ইচ্ছার জন্য কলকাতার কলেজে ভর্তি হওয়া। হ্যাঁ, হাত পা গজিয়েছিল শুভর, অন্তত ফলাফল তাই বলে। ওর রূপ এখানে অনুঘটকের কাজ করেছিল। প্রায় 20 বছরের শুভ ওর গ্রামে চেহারায় হিরো, বুদ্ধিমত্তাযুক্ত এবং বাকপটু কোনো ছেলেকে দেখেনি। আর কোনো ছেলের সাথে মেলামেশা দূরে থাক, কথা না বলার অলিখিত একটা নিয়মের অধীনে ছিল। কুয়োর ব্যাংকে সাগরে পড়ে হাবুডুবু খেতে হয়নি। জীবনে যেন একটা বর পেয়েছিল। পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, দেবদূতের মতন দেখতে একটি ছেলেকে দেখেই ভালোবেসে ফেলেছিল। অবুঝ মনের কামনায় ওকে বর হিসেবে মেনে নিতে খুব ইচ্ছে হয়েছিল। উল্টো দিক থেকেও সাড়াও পেয়েছিল আরো দ্রুত গতিতে। কিছুদিনের মধ্যে ওর বাবা মায়ের অনুপস্থিতিতে হাজির ওদের বাড়িতে। চোখ ধাঁধানো বাড়ি থেকে হতভাগ শুভ। সময় কাটানোর সাথে সাথে আরো ভালোবেসে দৈহিক কামনা করে ফেলেছিল। উল্টো দিকে দ্বিধা থাকা সত্ত্বেও দুজনের সহমতেই দৈহিক মিলনের ফলে শুভ গর্ভবতী হয়ে পড়ে। চেনা চিত্রনাট্যের মতো বিশেষ আশ্বাস দিয়ে বড়লোক বাড়ির ছেলে বিদেশে পড়তে চলে গেল। সময় কেটে যাচ্ছিল। শুভ আইএসডি কলের অপেক্ষায় থাকতো। একটা সময় হোস্টেলের বান্ধবীদের কৌতূহলের কাছে সব কথা খুলে বলতে বাধ্য হলো। আর সবকিছু তো ধামাতে চাপা দেওয়া সম্ভবপর নয়, তাই একটা সময় খবরটা জানাজানি হয়ে পড়ল। এমনকি খবরটা ছেলেটির বাড়িতেও পৌঁছলো। ওর বাবা মা প্রথমে প্রভাব খাটিয়ে গর্ভপাতের জন্য পরোক্ষ চাপ দেওয়া শুরু করলেন। তারপর শুভকে বাড়িতে ডেকে পাঠালেন। ও সরল চোখে ওদের দিকে তাকিয়ে থাকলে ওনারা ওর নিশ্চুপ ঠোঁট বা নিষ্পলক চোখ দেখে কোনো ভাষা পড়তে পারলেন না। দ্বিধাগ্রস্ত হয়ে সামনাসামনি শলা পরামর্শের জন্য একসময় বিদেশে ছেলের কাছেই গেলেন কিছুদিনের জন্য। এদিকে শুভ পরীক্ষার দোয়াই দিয়ে অনেক দিন ধরেই গ্রামের বাড়িতে যাচ্ছিল না। একটা সময় এমন অবস্থা হলো, শুভর বাবা এমন একজন সঙ্গী খুঁজছিলেন যাকে নিয়ে ওর হোস্টেলে বা কলেজে যেতে পারেন। ভগবান ওর সহায় হলেন। গ্রামেরই এক দুঃসম্পর্কের দিদির সঙ্গে রাস্তায় দেখা। সে তো তার বাড়িতে নিয়ে গেল, শুনলো সব কথা। শুভও বুঝলো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লড়াইয়ের থেকেও নিজের মানসিক দ্বন্দ্বের জন্য দিদি গ্রামের বাড়িতে যায় না। দিদি তার স্বামীর সাথে কথা বলে যেমন শুভকে নিজের বাড়িতে নিয়ে এলো, তেমনি গ্রামে চিঠি লিখে শুভর বাবা মাকে শান্ত করতে পেরেছিল। তবে দিদির বাড়িতে তার এত কেন খাতির সেটা তখন বুঝে উঠতে পারেনি। দিদির বাড়িতে থাকাকালীন শুভকে দেবদেবী বা মনীষীদের বই পড়তে বলা হয়েছিল, কারণ ডাক্তারদের সাথে পরামর্শে সবাই বুঝেছিল শুভ রাজি হোক বা না হোক, এত দেরিতে গর্ভপাতের চেষ্টাতে অনেক ঝুঁকি আছে। একদিন শুভ মহাভারতের একটা অংশ 2-3 বার পড়ে ফেলল, যেখানে বলা আছে পাণ্ডুর সন্তানহীনতার কারণে স্বামীর অনুমতি ও মুনি ঋষিদের উপদেশ মেনে কুন্তী দেবতাদের আহ্বানের মাধ্যমে সন্তান লাভ করেছিলেন। তার আগে কুমারী বয়সে কুন্তী ভোজ রাজার প্রাসাদে থাকার সময় মহর্ষি দুর্বাসা অতিথি হিসেবে আসেন। কুন্তী অত্যন্ত নিষ্ঠার সাথে তার সেবা করে। এতে সন্তুষ্ট হয়ে মুনি তাকে একটি দিব্য মন্ত্র দেন। এই মন্ত্র জপ করে যে দেবতার নাম নেওয়া হবে সেই দেবতাই কুন্তীকে পুত্র সন্তান দান করবেন। মন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার জন্য কৌতূহলবশত কুমারী কুন্তী সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেবের বরে তিনি এক পুত্র সন্তান লাভ করেন, যার নাম ছিল কর্ণ। সমাজ ও লোকলজ্জার ভয়ে কুন্তী সেই নবজাতককে গঙ্গায় ভাসিয়ে দিতে বাধ্য হন। আবার সনাতন ধর্মে
অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী, এই 5 জন প্রথিতযশা নারীকে পঞ্চকন্যা বা পঞ্চসতী হিসেবে অভিহিত করা হয়। প্রতিদিন সকালে এদের নাম স্মরণ করলে পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। শুভ আর নিজেকে অসত্যি ভাবতে রাজি নয়, কিন্তু সন্তান হলে তাকে তো জলে ভাসিয়ে দেওয়া সম্ভবপর নয়। তাহলে কোনো অনাথ আশ্রমে রেখে আসতে হবে। সেই জন্মক্ষণ এসে হাজির। সেটা শুভ না অশুভ তখনই তো বলা সম্ভব হয়নি। যাই হোক, শুভ কুমারী মা হলো। দিদি যতই সব ঠিক হয়ে যাবে আশ্বাস দিক, সন্তান নিয়ে একটা চিন্তা মনের অজান্তে থেকেই গেছিল। স্বাভাবিকভাবে প্রসবের ফলে সেদিনই শুভকে হাসপাতাল থেকে ছেড়ে দিল। 2-3 দিন কেটে যেতে দিদি জামাইবাবু দুজনে এসে শুভর কাছে এই পুত্র সন্তান ভিক্ষা চাইল। এতক্ষণ মা ছেলে দুজনেই যেন অথই নদীর জলে ছিল। সেই নদীর জল থেকে উদ্ধার করে সারথী অধিরথ আর তার স্ত্রী রাধার মতো দিদি জামাইবাবু শিশুটিকে কোলে তুলে নিলেন আর নিজ সন্তান হিসেবে লালন পালন করবেন কথা দিলেন। ওনারা সমস্ত আইনজ্ঞদের কাছে থেকে বিশেষ পরামর্শ নিয়েছেন। কাগজে কলমে এই সন্তান তারা দত্তক নেবেন। প্রায় 10 মাস পর শুভর ঠোঁটে এক চিলতে হাসি দেখা গেল। আর গত 16 বছর ধরে সন্তানহীন বাবা মায়ের মুখে চওড়া হাসি। শুভ ততক্ষণে বুঝে গেছে তার প্রতি দিদি জামাইবাবুর অতিরিক্ত ভালোবাসার পিছনের কারণটা। আরো কিছুদিন বাদে শুভ পরীক্ষার শেষে গ্রামের বাড়িতে গিয়ে বাবা মায়ের দুশ্চিন্তা দূর করলো। আর সবাই মিলে আগে যে পরিকল্পনা করেছিল সেই অনুযায়ী গ্রামে জানিয়ে দিল যে দিদি এতদিন বাদে ছেলে হয়েছে। এরপর ওনারা সময়ের সাথে শিশুটিকে দত্তক নিলেন এবং নাম দিলেন করণ। শুভ নতুন একটা হোস্টেলে চলে গিয়েছিল। ওই বাড়িতে আর যায়নি। দিদিও হয়তো তাই চেয়েছিলেন। এরপর আরো 5টা বছর কেটে গেছে। শুভ স্কুল শিক্ষিকা হয়েছে। কলকাতাতেই বিয়ে হয়েছে। বাবা মা গ্রামের বাড়ি থেকে আসতে চাননি। বছর 2 বাদে শুভ মা হয়। হিন্দু পুরাণে আদর্শ সতী হিসেবে সীতা, সাবিত্রী, অহল্যা এবং দময়ন্তীর মতো চরিত্রগুলোকে তুলে ধরা হয়, যারা সকল পরিস্থিতিতে স্বামীর পাশে থেকেছেন এবং নিজ সতীত্ব রক্ষা করেছেন। মহাভারতে কুন্তী পাণ্ডবদের জন্মদাতা, রক্ষাকর্তা ও আদর্শ শিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুভর স্বামীকে চাকরির সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়। শুভ মাতা কুন্তীর মতো প্রায় একা হাতে ছেলে রানাকে মানুষ করতে থাকে। ও বড় হলে নিজের স্কুলেই পড়াশোনা করানোর পর পাশের কলেজেই ভর্তি করে দেয়। রানা হঠাৎই বড় হয়ে গেছে। কলেজ রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে পড়েছিল। শাসক বিরোধী দলের সাথে পথ চলতে গিয়ে শাসক দলের চক্ষুশূল হয়ে পড়ে। কলেজের ভোটের আগে রাজনীতির পারদের মাত্রা চড়েছিল খুব উচ্চগ্রামে। শুভ একদিন স্কুলের ছুটির পর কলেজের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ কলেজের উল্টো দিকে একটা চায়ের দোকানে 1 কাপ চা নিয়ে খেতে খেতে একদল ছেলের চাপা সরে কথা বলা সত্ত্বেও কানে এলো যে তারা রানার বিরুদ্ধে কিছু করার পরিকল্পনা করছে। ওদের মধ্যে নেতাটি যে অনেককে অভিমন্যুর মতো হত্যায় সামিল হয়েছে বুঝতে পারল। তাড়াতাড়ি কলেজে গিয়ে রানাকে চাপা স্বরে ধমক দিয়ে বাড়িতে ফিরিয়ে আনলো। কিছু আঁচই করতে পারলো না। পরদিন সকালে রানা ঘুম থেকে ওঠার আগে শুভ অনেক খোঁজ করে সেই নেতার বাড়িতে পৌঁছে গেল। শেষ যখন কেউ বাড়িটা দেখিয়ে দিচ্ছিল, শুভর বুকটা দ্রুত ওঠানামা করতে শুরু করলো। এ তো দিদির বাড়ি। অনেক দ্বিধা নিয়ে কলিং বেল বাজালো। দিদিও দরজা খুলে হতবাক, ভেতরে টেনে নিয়ে গেল। সব শুনে ছেলেকে ডেকে আনলো। সেই দুধের শিশু কত বড় হয়ে গেছে। দিদি করণকে বলল, ওনার পাছো, উনি তোমার জীবনের সব থেকে কাছের মানুষ এবং সবচেয়ে প্রথমে উনি তোমাকে কোলে নিয়েছেন। ওকে মামুনি বলে ডেকো। করণ যা বোঝার বুঝে নিল। শুভ করণকে অনুরোধ করলো, রানাকে কিছু করো না, ও তো কলেজের ভালোর জন্যই কাজ করছে।
করণ উষ্মার সঙ্গে বলল, এখানে আমার কিছুই করার নেই। দলের প্রেসিডেন্ট যা বলবেন তাই তো করতে হবে। আমি ন্যায় বলতে ওনার মুখের কথাই বুঝি। আসলে যখন সবাই আমাকে দত্তক ছেলে বলে জেনেছিল, তখন অনেকেই আমার আসল জন্মদাতা নিয়ে মজা উপহাস করত। এই দাদাই সবার মুখ বন্ধ করে আমাকে মানসিক শান্তি দিয়েছিল। রানার কার্যকলাপ আমাদের দলের বিরুদ্ধে যাচ্ছে। ওকে শুধু পড়াশোনা করতে শেখান, রাজনীতি নয়। আমি কথা দিচ্ছি, কেউ কিছুটি বলবে না। দিদি নিজেও করণকে একটু ধমক দিল। ওর প্রতি অনেক দুর্বলতা, কোনোদিন তো সেইভাবে শাসন করেনি। শুভ মাথা নিচু করে সব শুনছিল। হঠাৎ উঠে সবার পিছুটা উপেক্ষা করে দুটো পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাবতে ভাবতে আসছিল, এই করণ তো মহাভারতের কর্ণের মতো, আর এতক্ষণ যেন রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদের মতন সংলাপ বিনিময় চলছিল।